লিও নামের এই ছেলেটাই সবচেয়ে চালাক একটি চোর। সে এতটাই ইন্টেলিজেন্ট আর এতটাই স্মার্ট যে আজও পর্যন্ত পুলিশ তাকে ছুঁতেও পারেনি। পৃথিবীর সবচেয়ে সিকিউর লকারও সে চোখের নিমিষে খালি করে দেয়। একদিন তার এই চুরির অভিনব টেকনিকের পাশে এসে দাঁড়ায় একজন এক্সপার্ট হ্যাকার। ব্যাস অমনি যেন চুরির কায়দাগুলো এক অন্য জগতে পৌঁছে যায়। তবে হঠাৎ একদিন বড় একটি মাফিয়া তাদেরকে ধরে ফেলে নিজের চুরির আইডিয়া তাদেরকে দিয়ে এক্সিকিউট করার জন্য। লিও সেই মাফিয়ার কথায় কোনোভাবে রাজি হয় না। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট চলে আসে। এখন প্রশ্ন হলো, লিও কি তবে মাফিয়ার সাথে হাত মিলিয়ে নেয় নাকি বন্দী হয়ে থাকে সারা জীবন? আজ আমরা এই প্রশ্নের উত্তর জানবো, আর পাশাপাশি এনজয় করব টুইস্টে ভরা ধামাকে এই গল্প। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক টুইস্টে ভরা আজকের এই গল্পটি। আর শুরু করার আগে আপনার কাছে একটাই আবদার, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা লিওর পার্টনার গোগাকে দেখতে পারি। গোগা কিন্তু লিওর বড় ভাইয়ের মতোই। সাধারণত লিও যে জিনিসগুলো চুরি করে নিয়ে আসে সেগুলো সেল করাই তার কাজ ছিল। লিও আজকে একটি আর্ট পিস চুরি করে। তবে লিও যখন পালাচ্ছিল তখন আর্ট পিসটা ভেঙে যায়। বাসায় ফিরে আর্ট পিসের এমন অবস্থা দেখে লিওর মন খারাপ হয়ে যায়। তখন সে চিন্তা করে এই আর্ট পিসের রেপ্লিকা তৈরি করবে সে। গোগা বলে যে এটাকে তুমি নকল করলে কিভাবে সেল করবে। লিও জানায় প্রফেসর ডেনো এই আর্ট পিসটাকে সার্টিফাই করবে। এরপর প্রফেসর ডেনো সেটা চোয়ের কাছে সেল করে দেবে। আর প্রফেসর ডেনো ছিল এই ধরনের অ্যান্টিক জিনিস চেনার এক্সপার্ট। নকল জিনিস তাকে ধরিয়ে দিয়ে পার পাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে লিওর টার্গেট যেভাবেই হোক তাকে সে এবার ম্যানেজ করবে, কারণ সে যদি ভুয়া কোনো কিছুকে সার্টিফাই করে তাহলে সেটা অবশ্যই অরিজিনাল দামে সেল করা সম্ভব। এরপর তারা সে আর্ট পিসটা তার সামনে নিয়ে আসে। আনামাত্র প্রফেসর কিন্তু বুঝে যায় যে এটা 2 নাম্বার একটা জিনিস। লিও তখন তাকে বলে যে আপনি চাইলে তো এটা সার্টিফাই করতে পারেন। তবে এখানে একটা বিষয় হলো, প্রফেসর ডেনো কেন লিওর কথায় রাজি হয়ে যাবে? প্রফেসর সঙ্গে সঙ্গে তাকে না করে দেয়। লিও তখন তাকে বলে যে আমি কিন্তু জানি আপনি জুয়াতে অনেক টাকা হেরে গেছেন, যার কারণে আপনি অনেক ঋণে পড়ে আছেন। আর সেই ঋণ থেকে বাঁচার জন্য কিন্তু অনেক নকল আর্ট পিসকে আপনি আসল বলে সার্টিফাই করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমি খুব ভালো করেই জানি। এসব কথা শুনে প্রফেসর ডেনোর আর কোনো পথ খোলা ছিল না। সে তখন তার এই নকল জিনিসটাকে চোয়ের কাছে আসল বলে বিক্রি করে দেয়। তবে এই কাজের জন্য তাকে বেশ অ্যামাউন্টের টাকাও দেওয়া হয়। সিনটি শিফট হলে আমরা অফিসার চ্যাংকে দেখতে পারি। অফিসার চ্যাং চোইকে ধরার জন্য অনেকদিন যাবত চেষ্টা করছে। তারপরেও সে চোইকে কোনোভাবে ধরতে পারছিল না। তাই সে আবারও চেষ্টা করে চোইকে ধরার জন্য। এবার চোয়ের অ্যাকাউন্টেন্ট তার সাথেই আছে। চোয়ের অ্যাকাউন্টেন্ট চোয়ের যত প্রকার তথ্য তাকে দিয়ে দেয়। আর এই তথ্যের উপর ভিত্তি করেই চ্যাং তাকে ধরার জন্য চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত চোয়ের অ্যাকাউন্টেন্ট সকল ইনফরমেশন দেওয়ার আগেই চোই সবকিছু বুঝতে পারে। সে তখন তার অ্যাকাউন্টেন্টকে নিয়ে গিয়ে সোজা মেরে ফেলে। আর এ সময় বোঝা যায় যে চোই কতটা ডেঞ্জারাস একজন মানুষ। নিজের যে কোনো স্বার্থের জন্য যে কোনো মানুষকে সে হত্যা করতে পারে। অন্যদিকে লিও কিন্তু নিজের অফিসে বসে নকল টাকা তৈরি করছিল। তবে কিছুক্ষণের মধ্যে জানা যায় যে সে কিন্তু নকল টাকা বানানোর জন্য চেষ্টা করছে না, বরং সে একটা স্পেশাল কালার নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এই কালারটার স্পেশালিটি হলো এটা কোনোভাবে ছাপানোর পরে বোঝা যায় না, তবে আলোর সংস্পর্শে আসলে একমাত্র এটা দেখা যেত। এমনকি এই কালারটাকে অ্যালকোহলের মাধ্যমে খুব সহজেই মুছে ফেলা যায়। কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছিল না যে লিওর উদ্দেশ্যটা কি। তবে এই কালারের পেছনের উদ্দেশ্যটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর লিও ইউনার সাথে দেখা করতে আসে। তার উদ্দেশ্য ছিল নতুন একটি চুরির প্ল্যানিং। ইউনা নামের এই মেয়েটি আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন লাগানোর কাজ করত। সে সবসময় স্বপ্ন দেখত তার নিজেরও একদিন আর্ট গ্যালারি হবে। তবে আর্ট গ্যালারি তৈরি করার মতো টাকা তার কোনোভাবেই ছিল না। তার দরকার ছিল একটা ইনভেস্টর। ঠিক এই সময় লিও তার সামনে হাজির হয়। সে নিজেকে পরিচয় দেয় সে একজন ইনভেস্টর। গোগা কিন্তু সবসময় লিওর সাথেই থাকতো, কিন্তু এই মুহূর্তে লিওর প্ল্যানিংগুলো সে কোনোভাবেই বুঝতে পারছিল না। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। গাড়িতে বসে বসে গোগা তাকে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি চলছে? আসলেও তুমি কি করতে যাচ্ছ? লিও বলে, আমি $1 মিলিয়ন ডায়মন্ড চুরির প্ল্যান করছি। গোগা তার কথা শুনে খুশি হয়ে যায়। এমনকি গোগা কিন্তু তাকে অনেক বিশ্বাস করত, কারণ লিওর প্ল্যানিং কখনো ভেস্তে যায় না। সে যেটা প্ল্যান করে সেটা করে ছাড়ে। তবে এবার এই প্ল্যানিংটা কমপ্লিট করার জন্য একটা হ্যাকারের দরকার ছিল তাদের, যে হ্যাকার কিনা যে কোনো সিসি ক্যামেরাকে চোখের নিমিষে হ্যাক করে নিতে পারবে। গোগা তখন লিওর কথা মতো একজন এক্সপার্ট হ্যাকারকে খুঁজে বের করে। এরপর গোগা এবং সেই হ্যাকার লিওর সাথে দেখা করে। লিও তখন সেই হ্যাকারকে বলে শুধুমাত্র হ্যাকিং করলে চলবে না, পাশাপাশি একজন বেমান ব্যক্তির রোলও প্লে করতে হবে। লিওর এসব কথা শুনে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপরেও টাকার জন্য সে সবকিছুই করতে পারে। তাই লিওর কথা মতো সে রাজিও হয়ে যায়। এই মুহূর্তে চুরির প্ল্যান করার জন্য তাদের একটি জায়গা দরকার, যার কারণে শহর ছেড়ে তারা দূরে একটা ভাঙাচোরা ফ্যাক্টরির দিকে আসে। এই জায়গাটা একসময় সরকারি জায়গা ছিল, তবে এই মুহূর্তে সেই জায়গাটা পুরোপুরি খালি। আর এই জায়গাটা গোগা ম্যানেজ করেছিল ম্যাঙ্গো নামের একজন ব্যক্তির মাধ্যমে। ম্যাঙ্গো ছিল এই এলাকার গুন্ডাবান্ডা টাইপের লোক। এরপর থেকে তাদের প্ল্যানিং এর কাজ শুরু হয়ে যায়। তারা মার্কেটের সেই দোকানটাকে টার্গেট করতে থাকে যেখান থেকে তারা ডায়মন্ড চুরি করবে। তারা প্রতিদিনই প্রায় প্ল্যান করতে থাকে যে কোন পথ দিয়ে তারা ঢুকবে, কোন পথ দিয়ে তারা বের হবে, এমনকি তারা ভিতরে গিয়ে যে চুরি করবে সেটা কিভাবে করলে সবচেয়ে ভালো হবে।
হ্যাকার মারিওর কাজ হচ্ছে যখন চুরি করা হবে তখনকার সকল ফুটেজই সে ডিলিট করে দেবে, যেন পুলিশ পরবর্তীতে সেই সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে কোনো ইনফরমেশনই না পায়। আর একটা কথা বলে রাখি, এই সিসি ক্যামেরাগুলোর এক্সেস সরাসরি পুলিশের কাছেও আছে। তারা কিন্তু লাইভে সবসময় এই সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছে। তাই বলা যেতে পারে যে এই সিসি ক্যামেরাগুলো হ্যাক করা কিন্তু ততটাও সহজ ছিল না, যদিও মারিও বেক্স এক্সপার্ট হ্যাকার ছিল। আর এই চুরিতে সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই সবটার মালিক হচ্ছে সেই মাফিয়া ডন চোই নিজেই। মানে তো বুঝতেই পারছেন যে লিও খেলাটা কোন লেভেলে খেলতে যাচ্ছে। আর এসবের স্পেশাল জুয়েলারিগুলো একটা গোপন লকারে রাখা আছে। এবার লিওদের জানতে হবে সেই লকারটা কি সিস্টেমে লক করা আছে, কারণ সেই লকার সম্পর্কে তারা যদি কোনো ইনফরমেশন বের করতে না পারে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হয়তো ব্রেক করা সম্ভব হবে না। যার কারণে লিও পরদিন ইউনার সাথে দেখা করে তার গলার লকেট নিয়ে প্রশংসা করতে থাকে। আর এই লকেটে লাগানো ছিল দামি হীরা। ইউনা তখন তাকে বলে, এটা আমার না, বরং এটা আমার মায়ের লকেট, আর এই লকেটটা আমার বাবা আমাকে পরবর্তীতে গিফট করেছে। তবে আমার মনে হয় এটা খুব একটা দামি হবে না, কারণ আমার বাবা তো খুব একটা বড় লোক ছিল না, দামি নেকলেস কেনার মতো টাকা তো তার ছিল না। লিও তখন ইউনাকে নিয়ে এই লকেটের দাম জানার জন্য বিভিন্ন জুয়েলারিতে যায়। আর সেই জুয়েলারি শপগুলোর মধ্যে একটা শপ ছিল চোয়ের জুয়েলারির পাশের একটা শপ। শপকিপার তাদেরকে বলে নেপোলিয়ন যুগের এটা একটা দামি হীরা, আর এই ধরনের হীরা সচরাচর পাওয়া যায় না। শপকিপারের এই কথা শুনে ইউনা একদমই শকড হয়ে যায়। এতদিন সে ভেবেছে এটার কোনো দামই নেই, এখন সে শুনছে এটা নাকি একটা অ্যান্টিক পিস। এ সময় লিও তার সাথে আনা ব্রিফকেসটাকে সোফার নিচে লুকিয়ে দেয়। তারপর ইউনাকে নিয়ে চোয়ের জুয়েলারি শপে সে চলে যায়। এই শপকিপারও ইউনাকে একই কথা বলে, হীরাটি প্রচণ্ড দামি, এমনকি এটা অনেক পুরনো একটি হীরা, যার কারণে এর মূল্যটা স্পেসিফিকলি বলা যাচ্ছে না। আর এই হীরার দাম নিশ্চিত করার জন্য তাদেরকে একটি ভিআইপি রুমে নিয়ে যাওয়া হয়, যে রুমে কিনা চোয়ের সে লকারটি ছিল। সে এক দৃষ্টিতে সে লকারটি দেখতে শুরু করে, কারণ তার এই লকারটি সম্পর্কে ডিটেলস জানতে হবে। অন্যদিকে দেখা যায় চোই নিজেও একটা বড় চুরির প্ল্যান করছে। আর সে চুরি করতে এমন ধরনের একটা লকার খুলতে হবে যেটা খোলার জন্য এক্সপার্ট কোনো চোর তার হাতে ছিল না। আর এটার জন্য সে তার লোকজন দিয়ে আশেপাশের বিভিন্ন স্যাঁচরা চোরদের ধরে নিয়ে আসে। ওই লকারের একটি রেপ্লিকা তৈরি করে সেই লকারটিকে তারা তাদেরকে খুলতে বলে। তবে সে চোরগুলো কোনোভাবে সে লকারটি খুলতে পারে না। অন্যদিকে লিওর প্ল্যানিং পুরোপুরি কমপ্লিট, সে এখন চুরির জন্য রেডি। গোগাকে সে তখন সেই জুয়েলারি শপের পাশের শপে পাঠিয়ে দেয়। এ সময় গোগা মাতাল হওয়ার অভিনয় করতে থাকে। শপটির শাটারে সে লাথি দিয়ে বসে। সঙ্গে সঙ্গে সেই শপের অ্যালার্ম বাজতে শুরু করে। যে অ্যালার্মটি বাজা মাত্র সেখানে খুব দ্রুত পুলিশ চলে আসে। ঠিক এ সময় লিও তার ডিভাইসের মাধ্যমে সব দৃশ্যই দেখছিল। তখন সে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে তার রেখে আসা ব্রিফকেসের মধ্যে থেকে ধোঁয়া বের করতে শুরু করে। আর সে ধোঁয়া চারদিকে এমনভাবে ছড়ে যায় পুলিশ ভাবতে থাকে এখানে অবশ্যই আগুন ধরেছে। পুলিশ তখন সেখানকার অ্যালার্ম বন্ধ করে দেয়। আর এই সুযোগে খুব সতর্কতার সহিত গোগা এবং লিও চোয়ের দোকানে ঢুকে পড়ে। যে বিষয় সম্পর্কে আশেপাশের লোকজন তো দূরে থাক, পুলিশ পর্যন্ত বুঝতে পারে না। সে প্রথমেই লকারটিকে ড্রিল দিয়ে ফুটো করে, এরপর সেখানে সাউন্ড রিসিভার সে ঢুকিয়ে দেয়। এবার সাউন্ড রিসিভারের মাধ্যমে পারফেক্টলি সেই সাউন্ডগুলোকে ডিটেক্ট করে সেই লকারটি সে খুলতে পারে। অন্যদিকে গোগা সিসি ক্যামেরাতে লাগানো হার্ড ডিস্কটা খুলে নেয়। লিও তখন দামি ডায়মন্ডগুলো চুরি করে সেই শপ থেকে খুব স্বাভাবিকভাবে বের হয়ে আসে। শেষমেশ তারা গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সিনটি শিফট হয়। পরদিন সকালে চোই তার সব চুরি হওয়ার বিষয়টি পেপারে পড়তে থাকে। যে চুরির সংবাদ শুনে সে যতটা হতভম্ব হয়ে যায় তার চেয়ে বেশি কিউরিয়াস হয়ে যায়। তখন সে চিন্তা করছে এটা আবার কোন চোর, তার লকারের মতো এমন ভয়ানক লকারও কেউ কি খুলতে পারে? এমনকি সে চোরটাকে এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। পাশাপাশি তারা যে চুরি করেছে সেটার কোনো ফুটেজও তারা রেখে যায়নি। শেষ মুহূর্তের দিকে তাকে দেখে মনে হচ্ছিল রাগ হওয়ার চেয়ে বরং সে বেশি খুশি হয়েছে, কারণ সে ভাবে এই চোরকে সে যদি বের করতে পারে তাহলে তার সে বড় মিশনটা কমপ্লিট করা সম্ভব। চৈতাল লোকে বলে যেহেতু এত দামি ডায়মন্ড চুরি হয়েছে সেহেতু এই দেশের বড় বড় ডিলারের কাছেই এটা বিক্রি করতে যাবে চোর। তাই এখন থেকে তোমার কাজ হচ্ছে বড় বড় ডিলারদেরকে ফলো করা, আর এই মাধ্যমে একমাত্র সে চোরগুলোকে তোমরা খুঁজে বের করতে পারবে। অন্যদিকে দেখা যায় অফিসার চ্যাংয়ের কানেও এই বিষয়টি চলে আসে, কারণ চোয়ের দোকানে চুরি হয়েছে বলে কথা। চোয় তো ছিল তার জীবনের সবচেয়ে বড় শত্রু, তাই এই চুরির বিষয়ে তার ইন্টারেস্ট একদম হাই লেভেলে পৌঁছায়। অফিসার তখন তার সহকর্মীদের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজগুলো কালেক্ট করতে বলে। অন্যদিকে গোগা হীরার স্যাম্পল নিয়ে ম্যাঙ্গোর কাছে দিয়ে দেয়। সে ম্যাঙ্গোকে পাঠিয়ে দেয় একটি লোকাল ডিলারের কাছে। ম্যাঙ্গোকে সেই ডিলারের কাছে পাঠিয়ে দেয় এই হীরার দাম সঠিকভাবে জানার জন্য। তবে যখনই ম্যাঙ্গো সেখান থেকে বেরিয়ে আসে তখন চোয়ের লোকজন তার পিছু নেয়। ম্যাঙ্গো সেই ভাঙাচোরা ফ্যাক্টরিতে ঢুকলে সেই ফ্যাক্টরির সকল ইনফরমেশনই তারা জেনে যায়। পাশাপাশি তারা গোগা, লিও এবং মারিও সম্পর্কেও সব জেনে যায়। এই ইনফরমেশনগুলো নিয়ে আসা হয় সোজা চোয়ের কাছে। সে ভাবছিল এত ব্রিলিয়ান্ট চোরদেরকে সে আজও পর্যন্ত কেন চেনে না। এরপর চোই সোজা তাদের সামনে চলে আসে, এমনকি তাদের তিনজনকে বন্দিও করে। চোই তখন লিওকে বলে যে আমি একটা বড় চুরির প্ল্যান করছি, এবার সেই চুরিতে তোমার অবশ্যই সাহায্য করতে হবে। লিও তখন বলে যে আমি কারো হয়ে কাজ করি না। যে কথা শুনে চোই প্রচন্ড রেগে যায়, এমনকি তাদেরকে ধরে নিয়ে এসে সে তার প্রাইভেট জেলে তাদেরকে পুরে দেয়। পরদিন সকালে চোই আবারও তাদেরকে ডেকে পাঠায়। তারা সামনে চলে আসার পর চোই তাদেরকে থ্রেট করতে থাকে।
সে বলে, আমি কিন্তু জানি তোমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে, যেমন গোগার বোন, মারিয়ার বৃদ্ধ বাবা এবং লিওর নতুন জিএফ। আর যেহেতু তোমাদের সবকিছুই আমি জানি, তোমাদের বড় বড় ক্ষতি আমার মাধ্যমে হতে পারে। এসব কথা শুনে লিও তার সাথে হাত মিলিয়ে নেয়, যার কারণে তাদের তিনজনকেই চই তখন ছেড়ে দেয়। পথের মধ্যে গোগা এই বিষয় নিয়ে লিওর উপর প্রচন্ড রেগে যায়। লিও তখন বলে, আমার উপর তুমি পুরোপুরি ভরসা রাখতে পারো। অন্যদিকে অফিসার চ্যাং বুঝে যায় যে লিওই ছিল সেই চোর, যে কিনা আগের দিন ইউনাকে নিয়ে এই শপে ঢুকেছিল। এমনকি সে ব্রিফকেস রেখে গিয়েছে এবং ওই ব্রিফকেসের মাধ্যমেই সে ধোঁয়ার তৈরি করেছে, যার কারণে সে লিওকে অ্যারেস্ট করে নিয়ে আসে। অ্যারেস্ট করার পর লিওকে বারবার থ্রেট করা হয়, কিন্তু লিও কোনোভাবে বলছিল না যে সেই এই চুরি করেছে, কারণ লিও যে চুরি করেছে সেটার ফুটেজ কিন্তু ছিল না। আগের দিনে সেই ফুটেজ থেকে কিছুটা আন্দাজ করা যায় মাত্র, তাই পুলিশেরও আর কিছু করার থাকে না, যার কারণে লিওকে তারা ছাড়তে বাধ্য হয়। এরপর সিনটি শিফট হয়। চই তাদেরকে নিয়ে তার চুরি সম্পর্কে বলতে থাকে। চই বলে, আমার প্ল্যান হচ্ছে কাস্টমের ওয়ান হাউসের 150 বিলিয়ন ওয়ান চুরি করা। কাস্টমের ওয়ার হাউসের এই টাকাগুলো জব্দ করা হয়েছিল। কিছুদিন আগে এই টাকাগুলো বেআইনিভাবে পার করা হচ্ছিল, তখন কাস্টম পুলিশ এটা জব্দ করেছিল। আর এগুলো এখন কাস্টমের হাই সিকিউরিটির মাধ্যমে ওয়ার হাউসে রাখা হয়েছে। আর এই লকারটা ব্রেক করা কিন্তু যেনতেন কাজ না, কারণ এই লকারের মতো রেপ্লিকা তৈরি করে আমি অনেকগুলো চোরের মাধ্যমে ট্রাই করেছি। তারা আমার তৈরি করা সেই ডুপ্লিকেট লকারও খুলতে পারেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই চুরি করার জন্য আমাদের হাতে খুব একটা সময় নেই, কারণ খুব দ্রুতই এই টাকাগুলোকে সরকার অন্যত্র সরিয়ে নেবে। এরপর চই লিওকে সেই লকারের কাছে নিয়ে আসে, যেটা ছিল তার তৈরি করা ডুপ্লিকেট লকার। এর আগে কিন্তু এই লকার কোনো চোরই খুলতে পারেনি। লিও এই লকারটি দেখে বুঝতে পারে যে এটা ড্রিল করে খোলা কোনোভাবেই সম্ভব না, কারণ এটার জন্য অনেক সময় লেগে যাবে। তাই চই ভাবতে থাকে যে এই লকারটা পারফেক্টলি খোলা যায় কিভাবে। এ সময় চোরের একটি লোক বলে যে সেই ওয়ার হাউসের পাশেই দুটো গার্ড সবসময় গার্ড দিতে থাকে, আর সেখানে যদি কোনো প্রকার গন্ডগোল হয় তাহলে পাশের ওয়ারে প্রায় 50 জন পুলিশ সবসময় রেডি থাকে। এই পুলিশগুলোর ওয়ার হাউস পর্যন্ত আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। গোগা তখন ভাবে, এই লকারটি যদি তারা কোনোভাবে খুলতেও পারে, অতগুলো টাকা বের করে নিয়ে আসবে কিভাবে, কারণ সেখানে যে পরিমাণ টাকা রাখা আছে সেটার ওজন হবে প্রায় 3000 কেজি। মারিয়ে বলে, আমি সিসি ক্যামেরাগুলোকে যে কোনোভাবে হোক হ্যাক করে নেব, কিন্তু সেখানে থাকা গার্ডগুলোকে কিভাবে ম্যানেজ করা যায়। লিও কিন্তু সবকিছু মিলে প্রায় কনফিউজ হয়ে যায়। সবার কথা শুনে চই হাসতে থাকে। সে বলে, আমরা কাস্টম লকার থেকে কোনোভাবে টাকাই বের করব না, আসলে সে টাকাগুলো সেখানেই থেকে যাবে। কিছুদিন আগে চই কুপন এনেছিল, আর এই কুপনগুলো দেখতে কোরিয়ার টাকার মতোই দেখা যায়। এবার তার প্ল্যান হচ্ছে সে টাকাগুলো তার কন্টেনারে সে নিয়ে নেবে এবং কুপনগুলো উপরে দিয়ে দেবে, যাতে উপরে শুধুমাত্র কুপনগুলো থাকবে আর নিচে থাকবে আসল টাকা। কখনো ইনভেস্টিগেট করলে উপরের কুপনগুলো দেখে পুলিশ বুঝতে পারবে এটা পুরোটাই কুপন। হয়তো চুরির পরেও সে কন্টেনার অনেকদিন যাবত সেখানে রেখে দেওয়া হবে। আশেপাশে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে সেই কন্টেনার সে তখন সরিয়ে নেবে। চই তখন তিনজনকে বলে, তোমরা যদি এই কাজ কমপ্লিট করতে পারো তাহলে তিনজনকেই আমি $5 মিলিয়ন করে দেব। এসব কিছুর পরেও চই কিন্তু লিওকে কোনোভাবে বিশ্বাস করতো না, তাই সে মারিওর সাথে কথা বলে নিজের করে নেয়। মারিওকে বলে তারা দুজন যা কথাই বলুক না কেন সে সবকিছুর ইনফরমেশন আমাকে দিয়ে দেবে। আর মারিওকে সে নিজের করে নিয়েছে অনেকগুলো টাকার মাধ্যমে। তো যাই হোক, রাত হলে লিও তার গুরু ফ্র্যাঙ্কোর কথা মনে করতে থাকে। তার গুরু ফ্র্যাঙ্কো সবসময় চাইতো লিও যেন এর পরে আর কখনোই চুরি না করে। আর এর পিছনের প্রধান কারণ হচ্ছে, চুরি করতে গিয়ে এই ব্যক্তিটা তার ফ্যামিলি থেকে অনেক দূরে দূরে থেকেছে। মোট কথায় সে সারা জীবন টাকার পিছনে ছুটেছে, কিন্তু নিজের পরিবারকে সে ঠিকমতো সময়ও দিতে পারেনি। লিও কিন্তু তার গুরুকে বলেছিল যে আমি অবশ্যই চুরি ছেড়ে দেব, তবে সবচেয়ে বড় একটা চুরি করার পরেই। আর এ সময় জানা যায় ইউনা নামের সে মেয়েটা আর কেউই না বরং ফ্র্যাঙ্কোর মেয়ে। এমনকি ইউনার গলায় যে লকারটি ছিল সেটা ফ্র্যাঙ্কই চুরি করে তাকে দিয়েছিল। এখন লিও কিন্তু ইউনাকে বেশ পছন্দ করে। এরপর একদিন লিও সেই চুরির ব্যাপারে চোয়ের সাথে দেখা করতে আসে। তখন তারা লক্ষ্য করে অফিসার চ্যাংয়ের লোকজন তাদেরকে ফলো করছে। অফিসার চ্যাংয়ের লোকজন এবার দেখতে পারে যে লিও এবং চই একত্রিত হয়েছে। এটা দেখা মাত্র তারা চ্যাংকে কল করে সব কথা জানিয়ে দেয়। চ্যাং তখন বুঝতে পারে চোয়ের সাথে লিওর অবশ্যই কোনো না কোনো কানেকশন আছে, হয়তো তারা দুজন মিলে বিগ কোনো প্ল্যান করছে। চ্যাং তখন দ্রুত চোয়ের হোটেলে চলে আসে এবং তাকে চেক করার চিন্তা করে। তবে চোয়েও কিন্তু বেশ বুদ্ধিমান ছিল, সে আগের থেকেই বুঝতে পেরেছিল যে কোনো সময় পুলিশ তাকে রেড করতে পারে। তাই পুলিশ সেখানে পৌঁছার আগেই তারা তাদের সব প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চ্যাং এই রুমে ঢুকে প্রথমত কোনো কিছু খুঁজে পায় না, তবে হঠাৎ সে একটা গোপন দরজা পায়। যে দরজা খোলা মাত্র সে অবাক হয়ে যায়, কারণ সেখানে কাস্টম ওয়্যার হাউসের সকল প্রকার প্ল্যানিং ভালোভাবে লেখা ছিল। এমনকি সকল প্রকার ইনফরমেশনের পাশাপাশি সেখানে হাজার হাজার ছবি লাগানো ছিল। এখানে থাকা একটা ক্যালেন্ডারের মাধ্যমে সে আন্দাজ করে যে হয়তো সামনের 14 তারিখে কিছু একটা ঘটতে যাচ্ছে। এ সময় চই লিওকে বলে চুরির 2 দিন আগে কাস্টম ইয়ার্ডে যেন একটা বোম রাখা হয়, এটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সময় মতো ব্লাস্ট করে দেওয়া হবে। কারণ চুরির আগে সেখানে যদি আমরা বোম ব্লাস্ট করি তাহলে সব পুলিশ সেটাকে ঘিরে থাকবে। এই ফাঁকে আমরা কাস্টমস ওয়্যারে ঢুকে সব চুরি করে নেব। লিও তখন তাকে বলে, আমি এনভায়রনমেন্টাল চেকিং ডিপার্টমেন্টের হয়ে একটা চেকিং দেওয়ার জন্য কাস্টমস হাউসে ঢুকবো। আর এটার ফ্যাক্স এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক আগেই কাস্টমস হাউসে পাঠিয়ে দেওয়া হবে।
আর এটা কিন্তু খুবই নর্মাল একটা চেকিং, যেটার জন্য গার্ড কোনোভাবেই সন্দেহ করবে না। এরপর গোগা বোম বানাতে শুরু করে। সে কিন্তু বোম বানানোর জন্য বেশ এক্সপার্ট ছিল। তবে চোই তখন তাকে 2টা বোম বানাতে বলে। এরপর লিও একটি বোম কাস্টমস ইয়ার্ডের মধ্যে রেখে আসে। চোই তখন মারিওকে বলে যখন বোম ব্লাস্ট হবে তখন চারদিকে অ্যালার্ম বাজতে শুরু করবে। ঠিক তখনই আশেপাশের সকল সিসি ক্যামেরা তুমি হ্যাক করে নেবে। এরপর পুলিশ যদি সেই সিসি ক্যামেরাগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় তাহলে অবশ্যই সেই সিস্টেমগুলোকে আবারও রিবুট করতে হবে। কাস্টমের টেকনিক্যাল ম্যানগুলো এই সিস্টেমগুলোকে রিবুট করার জন্য প্রায় 45 মিনিট সময় নেবে। 45 মিনিটের মধ্যেই আমাদের কাজ কমপ্লিট করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই 45 মিনিটের মধ্যে শুধুমাত্র লকার খুললে হবে না, বরং সেখানে থাকা এতগুলো টাকাকে আমার কন্টেইনার পর্যন্ত নিয়ে আসতে হবে। এমনকি সেই টাকাগুলোর উপরে আমার কুপনগুলোও রাখতে হবে। তারপর বারবার লিও সে ডেমো লকারটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে লকারটি খুলতে পারছিল না। গোগাকে বলে প্র্যাকটিস কিন্তু আমার সাথে মানায় না, নিজের প্রতি আমার বিশ্বাস আছে, চুরির দিন আমি সে লকারটি ঠিকই খুলে ফেলবো। লিও তখন গোগাকে আরো বলে যে চুরি সাকসেসফুল হোক বা না হোক, কোনোভাবেই কিন্তু চোই আমাদের বেঁচে রাখবে না। তাই আমিও একটা অন্যরকম প্ল্যান করেছি। যখন আমরা চুরি করব তখন টাকা সরিয়ে কাস্টম ডিপার্টমেন্টের কম্পিউটারে চোয়ের ডিটেলসের পরিবর্তে আমার ডিটেলস দিয়ে দেব। পরবর্তীতে আমার বানানো ফেক শিপিং কোম্পানির মাধ্যমে আমি সেই কন্টেনারটা আমার নামে বের করে নিয়ে এসে অন্য একটা সিক্রেট জায়গায় নিয়ে যাব। আর এটা করতে পারলে পুরো টাকাই আমাদের আন্ডারে চলে আসবে। লিওর এই কথাগুলো মারিও শুনে ফেলে, তাই সে সোজা চোয়ের কাছে এই কথাগুলো বলে দেয়। অন্যদিকে অফিসার চ্যাং ভাবতে থাকে কাস্টম ডিপার্টমেন্টে চুরি করার মতো এমন কিছুই নেই। হয়তো চোই ছবিগুলো সেখানে লেগে রেখেছিল শুধুমাত্র আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। তাই কাস্টমস হাউসের বিষয়টা সে পুরোপুরি ইগনোর করে। এর মধ্যে চোই জেনে যায় যে ফ্র্যাঙ্কোর মেয়ে ছিল ইউনা, আর ফ্র্যাঙ্কো কিন্তু একসময় চোয়ের পার্টনার ছিল, যে কিনা চোয়ের জন্যই চুরি করত। তাই চোই প্ল্যান করতে থাকে লিও যখনই এই টাকাগুলো তার কন্টেনার পর্যন্ত নিয়ে আসবে ঠিক তখনই লিওকে সে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় ইউনা লিওর উপর বেশ রেগে আছে, কারণ কিছুদিন আগে ইউনার সামনে থেকে লিওকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে আমরা জানতে পারি ইউনার বাবাকে আসলে মার্ডার করা হয়েছিল। যদিও সেটা মার্ডার ছিল, কিন্তু কোনোভাবে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর এসব কারণে লিও চায় তার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ইউনা যেন দূরে কোনো সেফ প্লেসে আত্মগোপন করে থাকে। কিন্তু ইউনা তার কোনো কথাই শুনছিল না। আর এই মুহূর্তে একটা বিপদ ঘটে যায়। ইউনা যখনই তার গাড়িতে ওঠে তখন চোয়ের লোকজন তাকে সেখান থেকে নিয়ে যায়। ফাইনালি সে দিনটা চলে আসে যে দিনে তাদের চুরির প্ল্যান ছিল। আমরা দেখতে পারি চোই তখন এক্সেস কার্ড দেখিয়ে ভিতরে চলে আসে। অন্যদিকে মারিও টেলিফোন রিপেয়ার বয় হিসেবে ভিতরে চলে আসে। এরপর মারিও তার ল্যাপটপকে কাস্টম নেটওয়ার্কের সাথে অ্যাড করে দেয়। চোই তখন রিমোটের মাধ্যমে সেই বোমটা ব্লাস্ট করে দেয়, যার কারণে কাস্টমস হাউসে হই হুল্লোড় শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স চলে আসে। আর এই অ্যাম্বুলেন্সের মধ্যেই গোগা এবং লিও ছিল। এ সময় চোয়ের অন্য একটা টিম কন্টেনারের কাছে এসে কন্টেইনারের কুপনগুলোকে অ্যাসিড দিয়ে গলিয়ে দিতে থাকে। উদ্দেশ্য ছিল এই কন্টেইনারগুলোতে যেন টাকা রাখার জায়গা হয়ে যায়। আর এই মুহূর্তে মারিও কিন্তু সকল প্রকার সিকিউরিটি হ্যাক করে নেয়, যার কারণে কাস্টমের লোকজনও সেই সিস্টেমগুলোকে আবার রিবুট করতে শুরু করে। আর সিস্টেম রিবুট করার জন্য হায়ার অথরিটির একটা পারমিশন দরকার ছিল, যার কারণে তারা হায়ার অথরিটিকে কল করে। তবে আশেপাশে নেটওয়ার্ক হ্যাক করে রাখা হয়েছিল বলে এই কলটা সোজা চলে আসে চোয়ের কাছে। চোই তখন সিস্টেম ডিরেক্টরের ভয়েস নকল করে পারমিশন দিয়ে দেয়। আর যখনই তারা সিস্টেম রিবুট শুরু করে ঠিক তখনই 45 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। এর মধ্যে চোয়ের লোকজন ওয়্যার হাউসের গার্ডগুলোকে মেরে ফেলে। লিও এবং গোগা সে ফাঁকে সেখানে ঢুকে পড়ে। লিও তখন লকারটিকে ড্রিল করতে শুরু করে, যে ড্রিল করার জন্য তার হাতে সময় ছিল মাত্র 10 মিনিট। অন্যদিকে অফিসার চ্যাং বোম ব্লাস্টের কথা শুনে কাস্টমস হাউসের দিকে যেতে শুরু করে। এর মধ্যে লিওর কিন্তু ড্রিল করা শেষ হয়ে যায়। ড্রিলের ফাঁকার ভিতরে সে সাউন্ড রিসিভার ঢুকিয়ে দেয়। প্রথম চেষ্টাতেই সে ব্যর্থ হয়ে যায়। সে দ্বিতীয়বার আবারও চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত এবারও কোনো কাজ হয় না। খুব মনোযোগের সহিত সে তৃতীয়বার চেষ্টা করে। এবার ঠিকই সে লকারটি খুলে ফেলে। দুবার ফেল হওয়ার জন্য তার 5 মিনিটের কাছে 7 মিনিট লেগে যায়। তাই তাদের হাতে এখন শুধুমাত্র 23 মিনিট সময় আছে। আর এই 23 মিনিটের মধ্যে কিন্তু চোয়ের কন্টেনারে সকল টাকাই তাদের ট্রান্সফার করে দিতে হবে, যেটা কমপ্লিট করার জন্য তাদের ভ্যানটাকে প্রায় 2 বার আপ ডাউন করতে হবে। প্রথম রাউন্ড সে ভ্যানের মাধ্যমে প্রায় অর্ধেক টাকা সরিয়ে নিতে তারা সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় রাউন্ডের সময় অফিসার চ্যাং সেখানে চলে আসে। সে তখন সন্দেহবশত ওয়্যার হাউসে ঢোকার চেষ্টা করে। চোই এবং গোগা তখন সে ভ্যানটাকে কোনো রকম লুকিয়ে ফেলে, যার কারণে অফিসার চ্যাং তখন অস্বাভাবিক কিছুই দেখতে পারে না। এতে তারা সেখান থেকে আবারও ব্যাক করে। আর এসবের কারণে তাদের হাতে মাত্র 3 মিনিট সময় ছিল, যার কারণে ওয়্যার হাউস থেকে বের হয়ে তারা দ্রুত চোয়ের কন্টেনারের দিকে রওনা হয়। এর ভিতরে সকল প্রকার সিস্টেম আবারও রিবুট হয়ে যায়, যার কারণে প্রত্যেকটা সিসি ক্যামেরার ফুটেজ তারা আবারও দেখতে শুরু করে। তবে এতক্ষণে লিও এবং গেগা সকল টাকায় সরিয়ে ফেলে। কন্টেইনার এবার টাকাতে ভর্তি, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুলিশ চলে আসে। লিও তখন গেগাকে বোর্ড নিয়ে সেখান থেকে পালাতে বলে। লিও তখন পুলিশের নজরে আসার জন্য তাদের সামনে দিয়েই দৌড়াতে শুরু করে। সে দৌড়ে প্রথমে সিস্টেম রুমের মধ্যে চলে আসে। এখানে এসে সে চোয়ের ডিটেল এডিট করতে শুরু করে, কারণ আমি আগে বলেছিলাম যে তার উদ্দেশ্য ছিল চোয়ের নাম সরিয়ে নিজের নাম বসিয়ে দেওয়া। কিন্তু লিওর দুর্ভাগ্য ছিল, চোয় তখন তার পিছনে চলে এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়।
চোয়ে তখন তাকে বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি এগুলো চুরি করার জন্য না, বরং তোমার গুরুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এসব করছো। এমনকি তোমার এই প্ল্যানিংগুলো আমি অনেক আগে থেকে জেনে গিয়েছি। আসলে লিও এতদিনে জেনে গিয়েছিল যে চোই আসলে ফ্র্যাঙ্কোকে খুন করেছে। এটার জন্যই লিও চোইকে টার্গেট করেছে। তো যাই হোক, এ সময় চোই লিওকে গান পয়েন্টে নিয়ে একটি গাড়ির ভিতরে ঢোকায়, যে গাড়িতে একটি বোম সেট করা ছিল। চোয়ে বলে, তুমি গাড়ি চালিয়ে সোজা পুলিশের কাছে যাবে, এমনকি নিজেকে স্যারেন্ডার করে দেবে। আর যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে তোমার গার্লফ্রেন্ড ইউনাকে আমি মেরে ফেলবো, এমনকি এই গাড়িতে রাখা বোমের মাধ্যমে আমি তোমাকেও মেরে ফেলবো। এরপর চোই পুলিশকে ফোন করে লিওকে ফাঁসিয়ে দেয়। পাশাপাশি লিও এখন কোন গাড়ি ড্রাইভ করছে সেটা সম্পর্কেও তাদেরকে জানিয়ে দেয়। তথ্যটি পাওয়া মাত্র পুলিশও লিওর পিছু নেয়। লিও তখন সে পুলিশের সাথে রেস করে কোনো রকম গাড়িটিকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। এরপর পুলিশের সামনেই বোমটি নিয়ে বের হয়ে আসে। কোনো উপায় না দেখে সে সোজা পানিতে ঝাঁপ দিতে শুরু করে। তবে সমুদ্রে পড়ার আগেই একটা পুলিশ পিছন থেকে তাকে গুলি করে বসে, যেটা সোজা তার পিঠে গিয়ে লাগে। এরপর গোগা তার মৃত্যুর সংবাদ শুনতে পারে, যেটা শুনে সে ভেঙে পড়ে। মারিও কিন্তু এই কথা শুনে বেশ হ্যাপি হয়ে যায়, কারণ তার চিন্তা লিওর ভাগ এখন সে পেয়ে যাবে। এমনকি মাঝপথ থেকে সে তো চোয়ের হয়ে কাজ করছে। আর এসব কথা শুনে গোগা তার উপরে প্রচন্ড ক্ষেপে যায়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঠিক এই মুহূর্তে মারিও গোগার পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয়। এতে গোগা সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর এই চুরি বিষয়টি নিয়ে আশেপাশে বেশ স্বাভাবিক হয়ে যায়। এ ফাঁকে চোয়ে তার কন্টেনারটা সোজা সেখান থেকে নিয়ে আসে। কন্টেনারটা খুলতেই সে চমকে ওঠে, কারণ সে কন্টেনারে শুধুমাত্র কুপন পড়েছিল। কাস্টমস ওয়্যার থেকে চুরি করা সে টাকাগুলো সেখানে ছিল না, যেগুলো দেখে সে কোনোভাবে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কারণ কন্টেনারের টাকাগুলো তো তার লোকজনের সামনেই লোড করা হয়েছিল। তাহলে এত টাকা কোথায় চলে গেল? ঠিক এই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করতে সে জানতে পারে লিও তাকে কল করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পারি লিও এখনো বেঁচে আছে। লিও তাকে জানায় যে তুমি কিন্তু তোমার কুপন পেয়ে গেছো, আর আমি আমার বিলিয়ন বিলিয়ন ডলার পেয়ে গেছি। চোয়ে তখন তাকে বলে, তুমি কিন্তু ভালো করছো না, টাকাগুলো আমাকে দিয়ে দাও, তা না হলে আমি ইউনাকে মেরে ফেলবো। সবাইকে অবাক করে দিয়ে লিও তখন একটা কথা বলে, আর সেটা হলো, হ্যাঁ, তুমি ইউনাকে মেরে ফেলতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। আসলে এতগুলো টাকার কাছে ভালোবাসার কোনো দামই লিওর কাছে ছিল না। অন্যদিকে চোইকে ধরার জন্য চ্যাং ওয়ারেন্ট পেয়ে যায়। এতে অফিসার চ্যাং গেট ভেঙে চোয়ের অফিসে ঢুকে পড়ে। আপনাদের হয়তো মনে আছে, গল্পের শুরুতেই প্রফেসর ডেনোর মাধ্যমে একটা নকল আর্ট পিস চোয়ের কাছে কিন্তু লিও বিক্রি করে দিয়েছিল। এই নকল আর্ট পিসের মধ্যে লিও একটা ট্রান্সমিটার সেট করে দিয়েছিল, আর এটার মাধ্যমে লিও কিন্তু চোয়ের সকল কথাই শুনতে পারত এবং সব রেকর্ড করে নিয়েছে। সে এটার সামনে কারোর সাথে হয়তো কথা বলছিল, নিজেরও অজান্তে বলে ফেলেছিল সে তার অ্যাকাউন্টারকে জীবিত সিমেন্টের মধ্যে পুঁতে দিয়েছে। এই রেকর্ডিং প্রমাণস্বরূপ চ্যাংয়ের কাছে লিও পাঠিয়ে দেয়। এই এভিডেন্সের ভিত্তিতেই অফিসার চ্যাং তখন চোইকে ধরার জন্য চলে আসে। এমনকি চোয়ের লোকজনদের সাথে তাদের মারামারি শুরু হয়ে যায়। চোই তখন তার লোকজনদেরকে ইউনাকে মেরে ফেলতে বলে। এরপর সে তার নিজের আস্তানা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে মারিও ইউনাকে সেখান থেকে উদ্ধার করে। এ সময় আমরা জানতে পারি মারিও আসলেও চোয়ের হয়ে কাজ করেনি, বরং চোইকে ধোকা দেওয়ার জন্যই সে চোয়ের হয়ে কাজ করার অভিনয় করে গেছে, যেটা লিওরই প্ল্যান ছিল। তবে ইউনা এবং মারিও যখন পালাচ্ছিল তখন চোয়ের লোকজন সেখানে হাজির হয়। চোয়ের লোকজন তখন ইউনাকে প্রায় শুট করতেই যাচ্ছিল। ঠিক তখনই পুলিশের লোকজন সেখানে হাজির হয়। এতে ইউনা এবং মারিয়া সেবারের বারে বেঁচে যায়। অন্যদিকে চোই বেশ খানিকটা দূরে চলে গেছে। লিও তখন তাকে কল করে। সে বলে, তুমি কতদিন এভাবে পালিয়ে বাঁচবে? পুলিশ একদিন না একদিন তোমাকে ঠিকই ধরে নেবে। চোয়ে তার কোনো কথার উত্তর না দিয়ে সোজা জানতে চায় তুমি এতগুলো টাকা কিভাবে সরালে। তখন লিও তার সকল প্রকার প্ল্যানিং তাকে বলে দেয়। সে বলে, তুমি কিন্তু আমার পিছনে পুলিশ লাগিয়েছিলে, কিন্তু সেই পুলিশ গ্রুপের মধ্যে আমার নিজের সাজানো পুলিশ ছিল। আমি যখন সমুদ্রে লাফ দিচ্ছিলাম তখন আমার সেই পুলিশটা আমাকে গুলি করে, তবে সেটা ফেক বুলেট ছিল। পাশাপাশি তার শরীর থেকে বের হওয়ার রক্তও ফেক ছিল। এতে সবাই মনে করেছিল আমি সত্যি সত্যি মারা গিয়েছি। তবে এটাই ছিল আমার পালানোর বেস্ট ওয়ে। এখন প্রশ্ন করতে পারো যে টাকা কিভাবে আমি বের করে নিয়েছি। টাকা আসলেও আমি বের করিনি, বরং তুমি তোমার লোকজন দিয়ে টাকা বের করে নিয়ে এসেছো। আসলে তোমার অফিসে তুমি নকল কুপন ভেবে যেগুলোকে ফেলে রেখে এসেছো সেগুলো ছিল আসল টাকা। এই মুহূর্তে একটা কথা মনে পড়ে যায়, গল্পের শুরুতে কিন্তু লিও এক প্রকারের কালার নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, যেটা লাইটে আসলে ভিজিবল হয়, কিন্তু লাইট না থাকলে ভিজিবল থাকে না। এমনকি অ্যালকোহলের মাধ্যমে সেই কালারকে সহজেই সরিয়ে দেওয়া সম্ভব। লিও বলে, আমি সেই টাকাগুলোর উপরে এই কালারটা ব্যবহার করেছিলাম। সেই কালারের মাধ্যমে আসল টাকাগুলোকে কুপনের মতো দেখাচ্ছিল। আসলে আমার লোকজনদেরকে আমি কন্টেনারের ভিতরে 30 মিনিটের জন্য পাঠিয়েছিলাম। তারা মাত্র আধা ঘন্টার মধ্যে প্রায় 30 মিলিয়ন ওনের উপরে এই কালারগুলো প্রিন্ট করেছিল। এতে সে টাকাগুলোকে অনেকটাই তোমার কুপনের মতো দেখাচ্ছিল। তারপরে এই প্রিন্ট করা টাকাগুলো তোমার আসল টাকার উপরে আমি রেখেছিলাম। তুমি তো বোকার মতো শুধু উপরের টাকাগুলোকেই চেক করেছো, কিন্তু নিচে যে সব টাকায় আসল ছিল সেগুলো তুমি বুঝতেও পারোনি। আর এভাবে তুমি আসল টাকাগুলো কোনোভাবে চিনতেই পারোনি। আসলে তুমি একজন বেকুব মানুষ।
এরপরে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। লিও এবং গেগা ফরেন্সিক্স এক্সপার্ট হিসেবে সেই কন্টেনারের সামনে চলে আসে। চুই এগুলোকে নকল টাকা ভেবেছিল বলে তারা খুব সহজেই সেইগুলোকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এই দৃশ্যে কিন্তু আমরা আর একটা বিষয় বুঝতে পারি, সেটা হলো গোগা কিন্তু এখনো বেঁচে আছে। আসলে ম্যাঙ্গো সেদিন গোগাকে সেখান থেকে বাঁচিয়েছিল। এরপর লিও তার গাড়ি নিয়ে গিয়ে সোজা চোয়ের গাড়িতে ধাক্কা লাগায়। এতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে চোইকে ধরে ফেলে। আর চোইকে ধরতে পেরে চ্যাং প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ চোইকে ধরার জন্য সে অনেকদিন যাবৎ ঘোরপাক খাচ্ছে। শেষমেশ তার স্বপ্নও পূরণ হয়েছে। অন্যদিকে চোয়ের রেকর্ড থেকে পাওয়া সেই গর্তকে ইনভেস্ট করার জন্য পুলিশ উপস্থিত হয়। আর এই গর্তে অ্যাকাউন্টেন্টের লাশও খুঁজে পাওয়া যায়। এই মৃত্যুর জন্য কিন্তু চোই পুরোপুরি দায়ী, তাই অনির্দিষ্টকালের জন্য এখন তাকে জেলে কাটাতে হবে। অন্যদিকে লিও এবং তার লোকজন ফ্যাক্টরিতে সেই টাকাগুলো এনে অ্যালকোহল ছিটিয়ে দেয়। অ্যালকোহলের সংস্পর্শে আসা মাত্র সেই টাকাগুলো আবারও আসল টাকাতে রূপান্তরিত হয়। শেষমেশ তারা অনেক খুশি হয়ে যায়, কারণ 150 বিলিয়ন ওন এখন তাদের চোখের সামনে। এখান থেকে 1 বিলিয়ন ওন ইউনাকে লিও গিফট করে। আর এই টাকার মাধ্যমে ইউনা আবুধাবিতে একটা আর্ট এক্সিবিশন গ্যালারি কিনে নেয়। শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়ে যায়। এই গ্যালারিতে কিন্তু ইউনার সে লকেটটা ঝুলিয়ে রাখা হয়। ইউনা এই সময় পিছনে তাকাতেই লিওকে দেখতে পারে। এ সময় তারা দুজনের প্রপোজাল একসেপ্ট করে। অন্যদিকে গোগা তার টাকাগুলো দিয়ে বড় একটা রেস্টুরেন্ট কিনে ফেলে, যেখানে তার বানানো ফেভারিট ডিশগুলো সে বিক্রি করে। ম্যাঙ্গো তার টাকা দিয়ে গভর্নমেন্টের সেই ওয়্যার হাউসটা কিনে ফেলে, ঠিক যেখান থেকে তারা চুরি প্ল্যান করেছিল। এখন সে ওয়্যার হাউসের ওনার। অন্যদিকে মারিও কিন্তু একটা নাইট ক্লাব কিনে ফেলে, যেখানে তার বন্ধুদেরকে ফ্রিতে এন্ট্রি দেওয়া হচ্ছে। আর এমন একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত আপনারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। তো আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।